গল্পের শুরুতে আমরা দেখি ঈশ নামের একজন ব্যক্তিকে। সে জঙ্গলের মাঝখানে একা থাকে। ঈশ একজন বায়োলজিস্ট। সে তার গবেষণার কাজের জন্যই শহর থেকে দূরে এই গভীর জঙ্গলে এসেছে। একদিন গবেষণার সময় হঠাৎ জঙ্গলের একটি বিষাক্ত সাপ তাকে কামড়ে দেয়। ঈশ ভীষণ ভয় পেয়ে যায়। সেই সময় তার ফোন হাত থেকে পড়ে যায়, তাই সে আর কাউকে সাহায্যের জন্য ফোন করতে পারে না। তার শরীর থেকে বিষ বের করার জন্য বাধ্য হয়ে সে নিজেই নিজের হাত কেটে ফেলে, কিন্তু এতে কোনো কাজ হয় না। ব্যথা নিয়ে সে কোনো মতে নিজের বাড়িতে ফিরে আসে এবং আবার হাত কাটে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিষ তার শরীরে ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই তার অদ্ভুত অদ্ভুত হ্যালুসিনেশন শুরু হয়। সে দীর্ঘ সময় বিছানায় পড়ে থাকে। একদিন সেখানে কয়েকজন বিজ্ঞানী আসে তাকে নিয়ে যাওয়ার জন্য। ঈশ তখনও অল্প একটু সচেতন ছিল। সে তখনও বেঁচে ছিল, কিন্তু তার শরীরে কোনো শক্তি ছিল না। অনেক সাহস করে সে তাদের ডাকতে চায়, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। বিজ্ঞানীরা কিছু বুঝতে না পেরে সেখান থেকে চলে যায়। তারা মনে করে ঈশ এখানে নেই। তার কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। এখন তার হাতের কাটা অংশ দিয়ে বিষ বেরিয়ে গেছে। ধীরে ধীরে সেই বিষ, যা তার মাথার ভেতরেও প্রভাব ফেলেছিল, সেটি সেরে উঠতে শুরু করে। তবে হঠাৎ আবার তার হ্যালুসিনেশন শুরু হয়। তখন ঈশ সিদ্ধান্ত নেয় সে চিকিৎসার জন্য শহরের হাসপাতালে যাবে। সে তার গাড়িটা পরিষ্কার করে এবং শহরের দিকে রওনা দেয়। রাস্তায় সে একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে, যে পুরো রাস্তা একদম ফাঁকা। কোনো গাড়ি নেই, কোনো মানুষ নেই। শহরে পৌঁছে সে দেখে সেখানে কোনো হইচই নেই, কোথাও কোনো জীবিত মানুষ নেই। সব বিল্ডিং খালি পড়ে আছে। এটা দেখে ঈশ দিশে হারা হয়ে যায়। তখন সে বুঝতে পারে এখানে ভয়াবহ একটি মহামারী ছড়িয়ে পড়েছিল। সেই মহামারী এতটাই মারাত্মক ছিল যে মাত্র কয়েকদিনের মধ্যেই পুরো জনসংখ্যা নিশ্চিহ্ন হয়ে গেছে। ঈশ একজন বায়োলজিস্ট হওয়ায় সে বুঝতে পারে যে অনেক দিন ধরে সে মানুষের সংস্পর্শের বাইরে ছিল বলেই এই রোগ তাকে আক্রমণ করতে পারেনি, আর সেই কারণেই এখনও সে বেঁচে আছে। এখন আর কোনো সরকার নেই, কোনো মালিকানাও নেই। সবকিছু পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। হঠাৎ ঈশের মাথায় তার বাবা মায়ের কথা আসে। সে দ্রুত গাড়ি চালিয়ে নিজের বাড়িতে যায়। সেখানে গিয়ে সে দেখে তার বাবা মা অনেক দিন আগেই মারা গেছে। তাদের দেহের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তবুও ঈশ সাহস করে আর বাড়ির বাইরে কবর খুঁড়ে এবং সে তার বাবা মাকে দাফন করে দেয়। এরপর সে পুরো শহর ঘুরে দেখে এবং বুঝতে পারে কোথাও আর কোনো বেঁচে থাকা মানুষ নেই। এটা বুঝে সে অন্য কোনো শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিছু জরুরি জিনিস আর একটি বন্দুক নিয়ে সে বেরিয়ে পড়ে। তবে এই শহর থেকে বেরিয়ে লাস ভেগাস যাওয়ার যে ব্রিজ ছিল সেটি বন্ধ করে রাখা হয়েছিল। এটা দেখে ঈশ অনেক বেশি রেগে যায় এবং বাধ্য হয়ে সে অন্য লম্বা রাস্তা ধরে এগোতে থাকে। অবশেষে লাস ভেগাসে পৌঁছে সে দেখে সেখানেও একই অবস্থা। সবাই মারা গেছে। বড় বড় মল, হোটেল, ক্যাসিনো সবই ফাঁকা। ঈশ খুব ক্লান্ত হয়ে একটি হোটেলে ঢোকে। সেখানে রাত কাটায় এবং দামি জিনিসপত্র ব্যবহার করে, কারণ এখন সবকিছুই তার জন্য ফ্রি ছিল। ঈশ তখন ভাবতেই পারেনি যে আর কেউ বেঁচে থাকতে পারে। কিন্তু পরের রাতে তার দেখা হয় আরও দুজন মানুষের সঙ্গে। তারাও এই মহামারী থেকে বেঁচে গিয়েছিল। এখন মেয়েটি নিজের কষ্টের কথা বলতে থাকে। সে বলে ভিডিও কলের মধ্যেই সে নিজের পরিবারের মৃত্যুর দৃশ্য দেখেছিল। এখন তার জীবনে আর কোনো আশা নেই। অন্য লোকটিও মরতে চাইছিল, কারণ এই বিশাল পৃথিবীতে একা বেঁচে থাকা তার কাছে অসম্ভব মনে হচ্ছিল। সেই রাতে তারা তিনজনেই ভালোবাসার মধ্যে একসঙ্গে থেমে উঠেছিল। কিন্তু ভোর হতেই পরিস্থিতি বদলে যায়, কারণ ওই লোকটির কাছে একটি বন্দুক ছিল। লোকটির ইচ্ছে ছিল তারা তিনজনে যেন একসঙ্গেই এখানে মারা যায়। কিন্তু ঈশ এখনও বাঁচতে চায়, তাই ঈশ সেখান থেকে উঠে চলে আসে। সে আসতেই তার পেছন থেকে গুলির শব্দ শোনা যায়, অর্থাৎ তারা দুজনেই আত্মহত্যা করেছে। এই ঘটনা ঈশকে ভেতর থেকে আরও ভেঙে দেয়। এখন সে পরিষ্কারভাবে বুঝে যায় এই দুনিয়ায় সে একেবারেই একা হয়ে গেছে। ভারী মন নিয়ে সে দ্রুত গাড়ি চালিয়ে বাড়ির দিকে ফিরছিল। পথে হঠাৎ একটি কুকুর তার গাড়ির সামনে এসে পড়ে। কুকুরটিও একদম একা ছিল, ঠিক ঈশের মতোই। তাই ঈশ কুকুরটিকে নিজের মতো আপন করে নেয়। তার জীবনে আবার নতুন করে আশার আলো জ্বলে ওঠে। ঈশ আবার নতুনভাবে জীবন শুরু করে। সে সার্ভাইভাল বিষয়ক বই পড়তে শুরু করে। তার খাবারের কোনো অভাব ছিল না, তাই এখন উপার্জনের আর প্রয়োজন নেই। প্রতিদিন সে শুধু শহরে শহরে ঘুরে বেড়াত, এই আশায় যে হয়তো কোনো বেঁচে থাকা মানুষকে সে খুঁজে পাবে। কিন্তু প্রতিদিনই কাউকে না পেয়ে হতাশ হয়ে ফিরে আসত। একদিন সে তার কুকুরকে নিয়ে জানলার পাশে দাঁড়িয়ে চা খাচ্ছিল। তখন কুকুরটি জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। তখন ঈশ বুঝতে পারে কোথাও কেউ আছে। ঈশ দেখে দূরে একটি বাড়ি থেকে ধোঁয়া উঠছে, অর্থাৎ সেখানে কেউ থাকতে পারে। সে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে সেই বাড়ির দিকে রওনা দেয়। ভাগ্যক্রমে সেখানে একটি মেয়ে ছিল। ঈশকে দেখে মেয়েটি একটু ভয় পেয়ে যায়, কিন্তু ঈশ তাকে আশ্বস্ত করে যে সে তাকে কোনো ক্ষতি করতে আসেনি। ঈশ বলে যে সে একেবারেই একা এবং সে অন্য কোনো সার্ভাইভার খুঁজছে। এই কথা শুনে মেয়েটি তাকে নিজের ঘরে ঢুকতে দেয়। মেয়েটির নাম ছিল এমা। তারা কথা বলতে বলতে জানতে পারে মহামারী শুরু হওয়ার প্রায় 1 বছর হয়ে গেছে। এই পুরো 1 বছরে
ঈশ এবং এমা দুজনেই তাদের ছাড়া আর কোনো জীবিত মানুষকে দেখেনি। তারা দুজনেই খুব খুশি হয়, কারণ অবশেষে তারা আরেকজন বেঁচে থাকা মানুষকে পেয়েছে। একা থাকা যে কতটা কঠিন সেটা তারা দুজনেই বুঝেছিল। একা থাকার কারণে তারা ধীরে ধীরে হতাশার দিকে যাচ্ছিল। মানুষের জন্য সমাজে থাকা খুবই জরুরি, না হলে একালিত্ব তাদের মানসিক অবস্থাকে দুর্বল করে দেয়। এখন তারা সিদ্ধান্ত নেয় দুজন মিলে ঈশের বাড়িতেই থাকবে, কারণ ঈশের বাড়ি ছিল সাধারণ দোকানের কাছে, যেখানে অনেক খাবার জমা ছিল। তাছাড়া ঈশ তার বাড়িতে অনেক জিনিসপত্র এনে রেখেছিল, এই কারণে তাদের সেখানে থাকা অনেক সহজ হয়ে যাবে। এমা এখন ঈশের বাড়িতে চলে আসে। দুজন একসঙ্গে থাকতে শুরু করায় তাদের জীবন আগের চেয়ে অনেক ভালো হয়ে ওঠে। এমা সবসময় ঈশকে সঙ্গ দিত। তারা দুজন মিলে বাড়ির মেরামতের কাজ শুরু করে, কারণ পুরো 1 বছর ধরে ঈশ তার বাড়ির কোনো যত্ন নেয়নি। প্রতিদিন সকালে তারা একসঙ্গে উঠে কাজ করত এবং নিজেদের লক্ষ্য পূরণের চেষ্টা করত। ধীরে ধীরে তারা ভাবতে শুরু করে, যদি পুরো পৃথিবীতে শুধু তারা দুজনেই বেঁচে থাকে তাহলে এখন তাদেরকে জনসংখ্যা বাড়ানো উচিত। শুরুতে এটা তাদের দুজনেরই সিদ্ধান্ত ছিল, কিন্তু যখন ঈশ জানতে পারে এমা গর্ভবতী, তখন ঈশ ভীষণ ভয় পেয়ে যায়। তার ভয় ছিল যে এই অদ্ভুত এবং ভয়ঙ্কর পৃথিবীতে তার সন্তানেরা আদৌ বাঁচতে পারবে কিনা। এমা ঈশকে সাহস দেয় যে সব ঠিক হয়ে যাবে। ঈশ একজন বায়োলজিস্ট হওয়ায় বই পড়ে বাচ্চা জন্ম দেওয়ার পদ্ধতি বুঝতে শুরু করে। সে জানত এখন তারা দুজনেই একা, তাই এই দায়িত্ব তাকেই নিতে হবে। একই সঙ্গে তারা দুজনেই বাড়িটাকে আরও নিরাপদ ও সুরক্ষিত করার চেষ্টা করছিল। তারা বাড়িতে সোলার প্যানেল বসায় যাতে বিদ্যুতের কোনো সমস্যা না হয়, কারণ মহামারী অনেক দিন ধরে চলার কারণে ধীরে ধীরে শহরটা জঙ্গলের মতো হয়ে যাচ্ছিল, আর জঙ্গলের বন্য প্রাণীরা শহরের দিকে চলে আসতে শুরু করেছিল। এটা তাদের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়ায়। তাই তারা বাড়ির চারপাশে শক্ত বেড়া দেয় এবং পশুদের হাত থেকে বাঁচার জন্য কিছু অস্ত্রও রাখে। তারা নিজেরাও কিছু বন্যপ্রাণী পুষতে শুরু করে, যেগুলো তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে সাহায্য করত। এতে তারা সবসময় ব্যস্ত থাকত। মানুষের অনুপস্থিতিতে পুরো শহরটি সবুজ গাছে ভরে যায়, বাতাস হয়ে ওঠে পরিষ্কার ও নির্মল। তাদের স্বাস্থ্যও অনেক ভালো হয়ে যায়। ধীরে ধীরে তাদের জীবন একরকম পারফেক্ট হয়ে উঠেছিল। কিন্তু হঠাৎ একদিন তাদের সামনে বড় একটি সমস্যা এসে দাঁড়ায়। অসংখ্য ইঁদুর শহরে ঢুকে পড়ে। এই দৃশ্য দেখে ঈশ ভীষণ আতঙ্কিত হয়ে যায়। ইঁদুরগুলোকে বাড়ি থেকে দূরে রাখতে সে বাড়ির গেটের সামনে আগুন জ্বালিয়ে দেয়, কিন্তু এই ব্যবস্থা শুধু 1 রাতের জন্যই কাজ করে। এমা তখন ঈশকে বলে, আমরা এটারও সমাধান বের করব। পরদিন সকালে সে বাইরে বেরিয়ে পড়ে এবং চারপাশে অনেকগুলো বিড়াল ছেড়ে দেয়। বিড়ালগুলো ইঁদুর শিকার করতে শুরু করে, আর ধীরে ধীরে এই সমস্যার সমাধান হয়ে যায়। অবশেষে সেই দিন আসে যেদিন এমার সন্তান জন্ম দেওয়ার সময় হয়। ঈশ নিজেই পুরো বিষয়টি সামলায়। তারপর আমরা দেখি তাদের খুব সুন্দর একটি মেয়ে সন্তান জন্ম হয়েছে। এই দৃশ্য দেখে দুজনেই ভীষণ খুশি হয়। তাদের জীবনে আবার নতুন করে আশার আলো জ্বলে ওঠে। এরপর তারা রাস্তায় গিয়ে তাদের বাড়ির ঠিকানা লিখে রেখে আসে, এই আশায় যে যদি কেউ বেঁচে থাকে এবং এই পথে আসে তাহলে সে খাবার ও পানির জন্য তাদের বাড়িতে পৌঁছাতে পারবে। এখন 6 বছর কেটে গেছে। একদিন ঈশ কোনো কাজে জঙ্গলের দিকে যাচ্ছিল। হঠাৎ তার গাড়ির সামনে একটি বন্য প্রাণী এসে পড়ে। ভয় পেয়ে সে গাড়ি থেকে নেমে প্রাণীটিকে দেখতে যায়। প্রাণীটি তখনও বেঁচে ছিল, কিন্তু ভীষণ যন্ত্রণায় ছটফট করছিল। তাই ঈশ তার কষ্ট কমানোর জন্য তাকে গুলি করে দেয়। দূর থেকে একটি মেয়ে এই পুরো ঘটনাটা দেখে ফেলে। গুলির শব্দ শুনে মেয়েটি ভয়ে জঙ্গলের দিকে দৌড়ে পালিয়ে যায়। ঈশ তাকে দৌড়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে তার পেছনে ছুটে যায়, যেন তাকে ধরে তার সাথে কথা বলতে পারে। মেয়েটি ভেবেছিল ঈশ তাকে ক্ষতি করবে, কিন্তু ঈশ সেরকম মানুষ ছিল না। ঈশ বেঁচে থাকা মানুষদেরই খুঁজছিল। পরে যখন ঈশ ক্ষুধার্ত মেয়েটিকে আপেল খেতে দেয়, তখন মেয়েটি বুঝতে পারে ঈশ খারাপ মানুষ নয়। ঈশ তাকে নিজের বাড়িতে নিয়ে যেতে চায়, কিন্তু মেয়েটি গাড়িতে তার পাশে বসে না, বরং পিছনে গিয়ে বসে। বাড়ি পৌঁছানোর পর দেখা যায় মেয়েটি একেবারেই গাড়ি থেকে বেরোতে চাচ্ছিল না। এখন বাড়ির ভেতরের দৃশ্যে আমরা দেখি এই এত বছরে ঈশ আর এমার 2টি সন্তান হয়েছে, আর এখন তাদের 3য় সন্তানের জন্ম হতে চলেছে। তারা শহরের বিভিন্ন জায়গায় তাদের বাড়ির ঠিকানা লিখে রেখে এসেছিল। সেই ঠিকানা দেখে আরও 2 জন সার্ভাইভার, জর্জ এবং মারিনা, তাদের কাছে এসে থাকতে শুরু করে। প্রায় 1 বছর ধরেই দুজন ঈশ আর এমার সঙ্গে একসাথে থাকছে। এখানে কোনো কিছুর অভাব ছিল না। এদিকে ঈশ জঙ্গল থেকে যে মেয়েটিকে এনেছিল সে তখনও গাড়ি থেকে নামেনি। পুরো রাত সে গাড়ির ভেতরেই কাটায়। সকালে মারিনা তাকে খাবার দিতে গেলে ভয়ে সে খাবার ফেলে দেয়। এরপর মারিনা ধীরে ধীরে তাকে বোঝায় এবং নিজের গল্প বলতে শুরু করে। মারিনা বলে সে আর জর্জ অনেক মাস ধরে এই একাকিত্ব পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিল। পরে তারা ঈশ আর এমার ঠিকানা খুঁজে পায় এবং এখানে এসে থাকতে শুরু করে। সে আরও বলে ঈশ আর এমা দুজনেই খুব ভালো মানুষ, আর এখানে কোনো কিছুরই অভাব নেই। তার কথা শুনে মেয়েটা একটু শান্ত হয় এবং ধীরে ধীরে সবার সঙ্গে মিশতে শুরু করে। তবে অদ্ভুত ব্যাপার ছিল, মেয়েটা এখনও খুব বেশি কথা বলতো না, এমনকি নিজের নামটাও জানায়নি। একদিন মারিনা সেই মেয়েটির জিনিসপত্র গুছাতে গিয়ে কিছু অদ্ভুত ধরনের আঁকা ছবি দেখতে পায় এবং তার সঙ্গে একটি চিঠিও পায়।
চিঠির ভেতরে মেয়েটির নাম লেখা ছিল ইভি। সেখানে আরও লেখা ছিল, মহামারীর সময় তার বাবা তাকে নির্যাতন করেছিল, সেই কারণেই সে মানুষের সামনে নিজেকে বন্ধ করে রাখত। এই চিঠি তার মা লিখেছিলেন। তিনি লিখেছিলেন যে তিনি মারা গেলে ইভিকে যে পাবে সে যেন তার খেয়াল রাখে। এই কথা জানার পর সবাই ইভির প্রতি আরও যত্নশীল হয়ে ওঠে। ঠিক সেই রাতেই এমা তার তৃতীয় সন্তান জন্ম দেয়। এতে সবাই খুব খুশি হয়। এভাবেই 1 বছর কেটে যায়। একদিন তারা খবর পায় তাদের এলাকায় কেউ এসেছে। সবাই ভয় পেয়ে যায়। ছোট ছোট বাচ্চাদের ঘরের ভেতরে পাঠিয়ে দেওয়া হয়, আর সব বড়রা অস্ত্র হাতে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে দেখার জন্য যে কারা এসেছে। আর দেখা হওয়ার পর তারা জানতে পারে এটি সার্ভাইভারদের একটি দল। মোট 4 জন ছিল। তারা ঈশ আর এমার ঠিকানা দেখে এখানে এসেছে। তাদের মধ্যে একজন ডাক্তারও ছিল যার নাম মৌলি। মৌলি বলে এত বছরে সে মাত্র এই 4 জন জীবিত মানুষকেই খুঁজে পেয়েছে, আর এখন প্রথমবার ঈশের পরিবারের সঙ্গে দেখা হচ্ছে। তাদের মুখের ভাষা আর কথাবার্তা স্পষ্ট করে দিচ্ছিল তারা কারো ক্ষতি করতে আসেনি। তাই ঈশ আর এমা তাদেরও নিজেদের পরিবারের অংশ করে নেয়। আর তাছাড়াও এখানে কোনো কিছুরই অভাব ছিল না। এখন সবাই মিলে একটি বড় কমিউনিটি করে তোলার সুযোগ হয়। ঈশ নতুন সার্ভাইভালদের নিয়ম শেখাতে শুরু করে। সে বলে সবসময় নিজের অস্ত্র সঙ্গে রাখতে হবে, কারণ এখন এই পৃথিবী পুরোপুরি জঙ্গলের মতো হয়ে গেছে। যে কোনো সময় বন্য প্রাণী আমাদের মুখোমুখি হতে পারে। আর যখনই প্রয়োজনীয় জিনিসপত্র আনতে বাইরে যেতে হবে, অবশ্যই দল বেঁধে যাবে। একা গেলে কোনো বন্য প্রাণী বা অন্য বিপদ আসতে পারে। পরে এই নিয়মগুলো বুঝিয়ে দেওয়ার পর সবাই একসাথে প্রয়োজনীয় জিনিসপত্র নিতে বের হয়। মৌলি, যিনি একজন ডাক্তার, সে মল আর হাসপাতাল থেকে অনেক দরকারি জিনিস নিয়ে আসে, যেগুলো কমিউনিটির কাজে লাগবে এবং সবার চিকিৎসার জন্য সাহায্য করবে। এখন বছরগুলো এভাবেই কেটে যেতে থাকে, আর আমরা দেখতে পাই এই পুরো গ্রুপে অনেক ছেলেমেয়ের জন্ম হয়েছে। অন্যান্য যেই কাপলগুলো ছিল তাদেরও সন্তান হয়েছে, এবং ধীরে ধীরে তাদের কমিউনিটি এখন প্রায় অনেকটাই বড় হয়ে উঠেছে। এখন ঈশ তার সন্তানদের পড়াতো এবং তাদের বোঝাতো যে আগের কমিউনিটি কেমন ছিল, মানুষ কিভাবে সমাজে একসাথে বেঁচে থাকত। সে এসব শেখাতো যাতে ভবিষ্যতে তাদের কোনো সমস্যা না হয়। আর এখন বাড়ির চারপাশে পুরো জঙ্গল ছড়িয়ে পড়েছিল। আর ঠিক একদিন সেই জঙ্গল থেকেই একটি বিশাল সিংহ তাদের বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ভাগ্য ভালো যে ঠিক সময়েই ঈশের চোখ সিংহটির ওপর পড়ে, আর সে বাচ্চাদের বাঁচাতে দ্রুত সেখানে পৌঁছায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সিংহটি ঈশের ওপর আক্রমণ করে। বাকিরা কিছু করার আগেই সিংহটি ঈশকে অনেক বেশি আহত করে ফেলে। এই দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে যায়। যখন সবাই সেখানে পৌঁছায় তখন সিংহটি পালিয়ে যায়। ঈশের অবস্থা দেখে এমা রাগে ফেটে পড়ে, আর সে সঙ্গে সঙ্গে বন্দুক তুলে নিয়ে জঙ্গলের ভেতরে যায় এবং সেই সিংহটিকে মেরে ফেলে। এরপর সবাই মিলে দ্রুত মৌলির সাহায্যে ঈশের প্রাণ বাঁচায় এবং তার চিকিৎসা শুরু হয়। কয়েক সপ্তাহ পর ঈশ আবার ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এরপর সময়ের চাকা ঘুরে যায় এবং প্রায় কেটে যায় 17 বছর। এখন সবার সন্তানরা অনেক বড় হয়ে গেছে। আমরা জানতে পারি এত বছর পর ঈশের সবচেয়ে বড় মেয়েটি তাদের গ্রুপের একটি ছেলের সঙ্গে ধীরে ধীরে কাছে আসতে শুরু করেছে। তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল। এতে কারো কোনো আপত্তি ছিল না, কারণ এখন তাদেরকেই জনসংখ্যা বাড়াতে হবে। এখন ঈশের মেয়ে আর সেই ছেলেটি এই পৃথিবীটাকে এক্সপ্লোর করতে চাইছিল। তাদের আশা ছিল হয়তো এখনও কোথাও আরও মানুষ বেঁচে আছে, সেই কারণে তারা এই শহরের বাইরে যেতে চায়। এতে কেউ তাদেরকে বাধা দেয়নি। সবাই তাদের সঙ্গে বন্দুক আর প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে বিদায় জানায়। কিন্তু তাদের চলে যাওয়ার পর আরেকটি বড় সমস্যা দেখা দেয়। তাদের কাছে সমস্ত প্রয়োজনীয় জিনিস থাকা সত্ত্বেও পানির সংকট শুরু হয়। বাঁধে গিয়ে তারা বুঝতে পারে সেখানকার পানি প্রায় শেষ হয়ে আসছে। এটা তাদের জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। কয়েকদিন পর আরও একটি বেঁচে থাকা সার্ভাইভার দল তাদের শহরে আসে। তাদের কাছে 2টি ট্রাক ছিল, কিন্তু তাদের কাছে পেট্রোল ছিল না। এই কারণে তারা ঈশের কাছে সাহায্য চাইতে আসে এবং তারা বলে যে তারা পানির সমস্যার সমাধান করে দিতে পারবে, কারণ তাদের কাছে ড্রিল মেশিন আছে। তাই মাটি খুঁড়ে এখনও পানি বের করা সম্ভব। এই প্রস্তাব ঈশের কাছে খারাপ লাগেনি। তাই ঈশ তাদের নিজের কমিউনিটিতে থাকতে দেয়, তবে সবাইকে সাবধান করে দেয় এবং সতর্ক থাকতে বলে। এরপর ঈশের বাড়ির পাশে ড্রিলিংয়ের কাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী অনেক দিনের পরিশ্রমের পরে অবশেষে মাটি থেকে পানি বেরিয়ে আসে। এতে সবাই খুব খুশি হয়। চুক্তি সম্পূর্ণ হয় এবং সেই রাত সবাই মিলে আনন্দে উদযাপন করে। পরের দিন সকালে ওই দলটির এখান থেকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু ঈশ লক্ষ্য করে ওই দলের লিডার চার্লি রাতে চুপি চুপি একটি ঘর থেকে বেরিয়ে আসছে, আর বাইরে আরেকজন লোক তাকে দেখছে। ঈশ বিষয়টা বুঝতে পেরে কাছে গিয়ে দেখে, আর তখন সে জানতে পারে চার্লি ইভির সঙ্গে বাজে কিছু করেছে। ঈশ সঙ্গে সঙ্গে পুরো কমিউনিটিকে বিষয়টি জানিয়ে দেয়। পরিস্থিতি সত্যি ভীষণ বিপজ্জনক হয়ে উঠেছিল। ইভি জানায় চার্লি বলেছিল সে এখান থেকে কোথাও যাবে না, কারণ এখানে প্রচুর প্রয়োজনীয় খাবার আছে এবং তার কাছে অনেক বন্দুকও রয়েছে। এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। ঈশ বুঝে যায় এখন চার্লিকে মারতেই হবে। যদি সে চার্লিকে না মারে তাহলে এত বছর ধরে তৈরি করা পুরো কমিউনিটি চার্লি ধ্বংস করে দিতে পারে। সবাই চার্লিকে মারার জন্য প্রস্তুত হতে থাকে,
কিন্তু কয়েকজন বলে এই দুনিয়ায় এমনিতেই খুব কম মানুষ বেঁচে আছে, আর যদি তারা চার্লিকে মেরে ফেলে তাহলে পৃথিবীর জনসংখ্যা আরও কমে যাবে। তখন ঈশ বলে, যদি তারা চার্লিকে না মারে তাহলে আমরা সবাই মারা যাব। এই কথার পর সবাই একসঙ্গে একটি পরিকল্পনা করে। তারা বাইরে গিয়ে চার্লিকে চারদিক থেকে ঘিরে ফেলে। চার্লি কিছু বলার আগেই ঈশ একটি হাতুড়ি দিয়ে তাকে মেরে ফেলে। এরপর তারা চার্লিকে কবর দেয়। এই ঘটনার পর ঈশ ভেতর থেকে ভেঙে পড়ে। নিজের জীবন বাঁচানোর জন্য এই প্রথম সে কাউকে মেরেছে। সে জানত এটা ভুল নয়, সে নিজের কমিউনিটিকে বাঁচানোর জন্যই এই কাজ করেছে। তবুও তার মন খারাপ ছিল। পরে সকাল হলে ঈশ ও বাকিরা চার্লির দলকে জানায় তারা তাদের লিডার চার্লিকে মেরেছে, কারণ সে তাদের কমিউনিটির একটি মেয়েকে নির্যাতন করেছিল। চার্লির মৃত্যুর কথা শুনে তার দল দুঃখ পায়নি, বরং অনেকেই খুশি হয়। আর অনেকে বলে চার্লি লিডার হয়ে নিজের ক্ষমতার অপব্যবহার করত এবং নিজের দলের লোকেদেরও নির্যাতন করত। এই কারণে বেশিরভাগ মানুষ চার্লির মৃত্যুতে খুশিই ছিল। শুধু তার একজন বন্ধু অনেক রেগে গিয়ে চিৎকার করে প্রতিবাদ করে। তখন ঈশ বলে, আমাদের তোমাদের কারো সঙ্গে কোনো শত্রুতা নেই, তোমরা চাইলে এখানে শান্তিতে থাকতে পারো, কিন্তু এই ছেলেটা নয়। ঈশ বলে, ওর মধ্যে চার্লির মতোই গন্ধ আছে, ও আমাদের কমিউনিটির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বাকিরাও এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়। এরপর তারা চার্লির বন্ধুটিকে কমিউনিটির বাইরে বের করে দেয়। শুরুতে সে চলে যায়, কিন্তু পরে বুঝতে পারে একা বাইরে থাকলে সে বাঁচতে পারবে না, তাই সে ফিরে আসে। কিন্তু কমিউনিটির নিরাপত্তার কথা ভেবে ঈশ তাকে আর গ্রহণ করে না। এরপর দেখানো হয় কমিউনিটির বাচ্চারা পুরনো রিসার্চ দেখে একটি প্লেন বানানোর চেষ্টা করছিল। তাদের বিশ্বাস ছিল কয়েকদিনের মধ্যেই তারা প্লেনটি তৈরি করতে পারবে। কিন্তু তার আগেই কমিউনিটির সামনে আরেকটি বড় বিপদ এসে পড়ে। অনেকেই সেই একই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে যা প্রায় ২০ বছর আগে ছড়িয়ে পড়েছিল। মলির কাছে অনেক ওষুধ ছিল, সে সেগুলো দিয়ে সবার চিকিৎসা শুরু করে। কিন্তু ঈশের ছেলে খুব খারাপ অবস্থায় পড়ে যায়। তার অবস্থা এতটাই গুরুতর ছিল যে পুরো কমিউনিটি ভেঙে পড়ে। ঠিক এই সময়ে ঈশের বড় মেয়ে একা বাড়িতে ফিরে আসে। সবাই তার পার্টনারের কথা জিজ্ঞেস করলে কাঁদতে কাঁদতে সে বলে, যাত্রায় বের হবার পর তারা অনেক শহর ঘুরে দেখেছিল, সার্ভাইভারদের খুঁজছিল, প্রতিটি বাড়ি দেখেছিল, কিন্তু কাউকে পায়নি। সে যেখানে গেছে সেখানে নিজের বাড়ির ঠিকানা লিখে রেখে এসেছে। একদিন তারা এমন এক জায়গায় পৌঁছায় যেখানে জঙ্গলে একজন লোক ছিল। সেই লোকটি তার পার্টনারকে মেরে ফেলে এবং সে বলে এটা চার্লির বদলা। তখন সবাই বুঝে যায় এটা সেই লোক যাকে একসময় ঈশ তার কমিউনিটি থেকে বের করে দিয়েছিল। ঈশের মেয়ে বলে, আমি আমার জীবন বাঁচানোর জন্য কি করতাম, আমিও তাকে মেরে ফেলেছি, তারপর দ্রুত বাড়ি ফিরে এসেছি। এই কথা শুনে সবাই বেশি দুঃখ পায়। তারা এখনও এই শোক কাটিয়ে উঠতে পারেনি। এর মধ্যেই ঈশের দ্বিতীয় ছেলেও মারা যায়। এখানেই ঘটনা থেমে থাকেনি। ঈশের ছেলের মৃত্যুর পর আরও ৩ জন মারা যায়। এই সব দুর্ঘটনায় ঈশ পুরোপুরি ভেঙে পড়ে। সে আর এই পৃথিবীতে থাকতে চায় না, সবকিছু ছেড়ে দিতে চায়। কিন্তু এমা আবার তার পাশে দাঁড়ায়, যেমন এক সময়ে যখন তারা দুজন একা ছিল। এমা বলে, দেখো, যখন আমাদের কাছে কেউ ছিল না তখন আমরা দুজন মিলে নতুন করে জীবন শুরু করেছিলাম, আর আজ আমরা এত বড় একটা গ্রুপ তৈরি করেছি। আমাদের এই পৃথিবীকে এগিয়ে নিয়ে যেতে হবে। তুমি যদি এখন হেরে যাও তাহলে এই গ্রুপের বাচ্চাদের কি শেখাবে? এই কথা শুনে ঈশের ভেতরে আবার একটু সাহস ফিরে আসে। সে পাহাড়ে সূর্যোদয় দেখতে যায়, কিন্তু এই সূর্যোদয়টা পুরনো পৃথিবীর সূর্যোদয়ের মতো ছিল না। আগে প্রকৃতির রঙগুলো নিস্তেজ মনে হতো, কিন্তু এখন সবকিছু একেবারে নতুন লাগছিল। এই দৃশ্য দেখে ঈশ বুঝে যায় এটা আর পুরনো পৃথিবী নয়, এটা একেবারেই নতুন এক পৃথিবী। এতদিন সে তার সন্তানদের পুরনো পৃথিবীর নিয়মে বাঁচতে শেখাচ্ছিল, কিন্তু এখন সে বুঝতে পারে সেটা ভুল ছিল। এখন তাকে তার সন্তানদের এই নতুন পৃথিবীতে টিকে থাকার জন্য প্রস্তুত করতে হবে। বাড়ি ফিরে সে বাচ্চাদের সামনে দাঁড়িয়ে বাচ্চাদেরকে বলে, আমরা এখনও ভুল পথে হাঁটছি, আমরা এখনও পুরনো পৃথিবীর মতো বাঁচার চেষ্টা করছিলাম, কিন্তু পুরনো পৃথিবী তো আর নেই, তাহলে সার্ভাইভ করার ট্রেনিংয়েরই বা দরকার কেন? এটা একটা নতুন পৃথিবী, আর আমাদের এই পৃথিবীর সঙ্গেই খাপ খাইয়ে চলতে হবে। ঈশ স্পষ্ট করে বলে, আজ থেকে তোমরা ঠিক সেটাই শিখবে যা তোমাদের শিক্ষক শেখাবে, আর যা এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রয়োজন। এই নতুন পৃথিবীতে তাদের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল, তাই তারা নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখতে একটা নতুন নেটওয়ার্ক তৈরির সিদ্ধান্ত নেয়। তারা আবার একটি নতুন রেডিও তৈরি করে, যার ফলে তাদের যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে ওঠে। এরপর ঈশ প্রতিদিন নতুন নতুন সোশ্যাল ইভেন্ট শুরু করে। তার উদ্দেশ্য ছিল বাচ্চারা যেন বুঝতে পারে মানুষ কিভাবে একসাথে থেকে বেঁচে থাকে। এখন ঈশের চেষ্টা শুধু নিজের কমিউনিটির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সে কমিউনিটির বাইরের এলাকাগুলো রেনোভেট করা শুরু করে। পুরনো হোটেলগুলো আবার নতুন করে বানানো হয়।
এরপর সে আশেপাশের শহরগুলোও মেরামত করার সিদ্ধান্ত নেয়। গল্পের শেষ অংশে দেখা যায় ঈশ তার নাতির সাথে আছে। সে তার নাতিকে এই পুরো গল্পটা শোনাচ্ছে। শেষে ঈশ নাতিকে বলে, এই পৃথিবী এখন আমাদের জেনারেশনের, এখন এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমার। এই কথার মধ্য দিয়েই এই গল্প শেষ হয়। যদি তোমার এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক দিতে ভুলবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এমন আরও মজার এক্সপ্লেনেশন দেখতে থাকো।